বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে, আসবে কিনা বাড়িতে খেতে দেব হাড়িতে, আসতে যদি নাও পারো ঈদের দাওয়াত গ্রহণ করো। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গুরু কার্পোরেট বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICLTMX। সাথে আছি আমি তমা রশিদ এবং আজ আমাদের সাথে যিনি রয়েছেন তিনি আমার খুব পছন্দের একজন মানুষ। তাকে যখনই দেখি আমার দিনটা খুব ভালো কাটে। তিনি আমাদের সবার খুব পছন্দের একজন জনপ্রিয় অভিনেত্রী, ঢালিউড কুইন। বুঝতে পারছেন কার কথা বলছি? অপু বিশ্বাস। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধুপূর্ণ। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? এই তো ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে দেখে আজকে এত ঈদি ফিল লাগছে, যেন মনে হচ্ছে যে হ্যাঁ এটাই ঈদের লুক। হ্যাঁ, আসলে আমি ঈদের দিন তো ঈদের লুক নিয়েই আসবো, কারণ আমার কাছে মনে হয় যে আমাদেরকে দর্শক দেখে টিভিতে এবং আমরা এমন একটা স্ক্রিনে বসে আছি, তারা বাসায় হয়তো রান্না ঠান্না করছে বা বাসার লোকদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে, পাশাপাশি চিন্তা করছে কোন হিরোইন কিরকম করে গেট আপ নিয়ে আসছে, তাহলে একটু পর আমিও ঠিক ওই রকম ভাবে রেডি হয়ে বের হয়ে যাব। ওই চিন্তা করে আসলে ঈদের গেট আপটা নেওয়া। আপনি সবসময় তো সুইট সুইট করে কথা বলেন যে মনটা মনে হয় যে পুরো গলে, মানে বরফ থেকে পুরো গলে পানি হয়ে গেছে। আচ্ছা, ঈদের দিন কি কি করলেন? যেহেতু আজকে ঈদের দিন, সকাল থেকে কি কি করলেন? আমি তো জানি যে আপনি রান্না করতে খুব পছন্দ করেন। প্রথমেই যেটা, ছেলে নামাজ থেকে এসেছে, তো রান্না টান্নাটা আসলে ঈদ মানে কিন্তু আমার চাঁদ রাত থেকে শুরু হয়, ঈদের দিন থেকে না। চাঁদ রাতে আমার মেহেদি দিতে হবে এবং আমি ফ্রিজ থেকে আমার বাসার যারা আছে রান্না করবে সেটা, যেটা অনেক সময় কেটে রেখে দিই, সেটা বের করানো। তারপর মানে আমার অলমোস্ট সারা রাত জাগি, না হলে আমার ঈদ পরিপূর্ণতা আসবে না। কারণ আমি ইভিনিংয়ে বিকেলে থেকে ঘুমাতে পছন্দ করি, তো আমি সারা রাত জাগি। সারা রাত জেগে আমার আসলে তাহলে মনে হচ্ছে আমি ঈদ করছি, আর আমাকে ঈদের গান বাজতে হবে, পর 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 ঈদের গান জোরে জোরে বাজবে, মানে এই যে একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, ঈদের সংগুলো। তো কোন গানটা আপনার বাজলে বেশি ভালো লাগে? না, অ্যাকচুয়ালি আমার একটা গান ছিল আমার সাকিবের, আকাশে উঠেছে একটি খুশির চাঁদ, ঈদ মোবারক। একটা পছন্দের গান আসলে ওইভাবে মনে পড়ছে না, তবে মানে এইরকম এই গানটা আমি বেশি শুনি, কারণ এই গানটার মাঝে আমাদের অনেক স্মৃতি ছিল। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, এই গানটা যেদিন আমরা শ্যুট করেছিলাম FGCতে, ডিজিটাল আমাদের যে কমপ্লেক্স হয়েছে তার পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওইখানে আমাদের একটা ঈদের এনভায়রনমেন্টের মতো একটা বাসা বাড়ির মানে এক্সটেরিয়র ডিজাইন করা হয়েছিল, আমি যেখান থেকে উকি দিই এবং হিরো ডান্স করে। তো এইটা হচ্ছে একদম চাঁদ রাতেই শুটিংটা হয়েছিল। হ্যাঁ, চাঁদ রাতে শুটিং হয়েছিল, আর সেই সময় তো আমাদের রিলসগুলো হলে হলে চলে যায়, এটা ঈদের সিনেমা ছিল। তো এইটা জাস্ট আমাদের শুটিং হচ্ছে আর এডিটিং হচ্ছে, শুটিং হচ্ছে, এডিটিং হচ্ছে, কালার কারেকশন হচ্ছে, মানে কি একটা অবস্থা। হ্যাঁ, এবং আমাদেরকে মানে ডান্স কোরিওগ্রাফার খুব আমার শ্রদ্ধেয় বড় দাদা ছিলেন, মাসুম বাবুল দাদা, উনি নেই আমাদের মাঝে। দাদা বলছে কি, এক্সপ্রেশন এত বেশি হাসা যাবে না, এই কাজ যাবে না, ওই কাজ যাবে না, মানে মনে হচ্ছে কি হুটাফাটা লেগেছে না। স্কুলে যেমন পরীক্ষা শেষ, এখন খাতা কেড়ে নিবে টিচার, তাড়াতাড়ি একটা কোশ্চেন লিখে দিই, নাহলে কম পড়ে যাবে। তো আমাদের শুটিংটা প্যাটার্নটা ছিল এরকম, খুবই আনন্দের একটা ব্যাপার ছিল। অ্যান্ড রাত 2টোর মধ্যে আমাদের বেসিক্যালি গানটা শেষ হয়, শুটিং করাটা। অ্যান্ড 4টার মধ্যে মনে হয় আমাদের 4-5টা জায়গায় রিলসের ইয়েগুলো চলে যায়, আমাদের ফুটেজগুলো চলে যায়। ওয়াও, এই মেমোরিজটা মানে একদম লাস্ট মোমেন্টের কি হুড়োধুড়ো ব্যাপার। একদম মানে খাতা কেড়ে নেওয়ার আগে টিচার যেমন, স্যার স্যার আরেকটা কোশ্চেন লিখলে আমার শান্তি। তো আমাদের অ্যাক্টেন্টটা এরকম, 11টা বাজে, 12টা বাজছে, একটা কখন যাবে রিল। তো যখন ছোটবেলায় পরীক্ষা দিতেন তখন কি এরকম স্যার স্যার আটকে রাখতেন নাকি? আমার এরকম বেশ কয়েকবার হয়েছিল, সো ওই এক্সপেরিয়েন্সটা মনে আছে। তো এই শুটিং এর সময় কাজটা হয়েছিল, যার জন্য মনে আছে। মানে ঈদের দিন স্পেশাল একটা দিন, ছেলে নিশ্চয়ই সালামির জন্য আবদার করেছে, সালামি দিয়েছেন কত? ছেলে আসলে আমি বাচ্চাদের তো আসলে যা শেখানো যায় সেটাই শিখে যাই। সালামিটা এখনো যেহেতু চাওয়ার আগে পাই, তো সো ওই হুড়োহুড়িটা লাগে না। ওর যেটা এখন হয় যে নামাজে কখন যাবে, সবাই সেম ড্রেস পরবে, ওর কাজিনদের সাথে কখন সে ঘুরবে, আর ওর কাজিনদের এখন তো ওর মানে ওর ফুপাতো যে কাজিন, ও তো অনেক বড়, ফারহান, তো ওর হচ্ছে গেমসগুলো ও কখন কেড়ে নিবে। আর ওদের আবার আরেকটা কাজিন আছে, কাজিন সিস্টার নামিরা যেটা করে সেটা হচ্ছে যে মানে ফারহান আবরামকে অনেক বেশি সাপোর্ট করে, এতে নামিরা অনেক রেগে যায়, আর ও কাজটাই করে মানে আবরামকে দেয়। তো আবরাম এই জিনিসটার আবার একটু দুর্বলতার সুযোগ নেয়, যে ফারহান ভাইয়া যেহেতু আমাকে এত সাপোর্ট করে, আমিও নামিরাকে দিব না। তো বেসিক্যালি হয় কি, ওকে যে খেলনাটা দেওয়া হয়
সেটা নামিরা আর মানে আমার ছেলে আবরাম, এরা হচ্ছে 6 মান্থের ছোট বড়। আচ্ছা, তো যেটা হয় যে নামিরাকে দিয়েছে, তো নামিরা ওটাই লাগবে। তো ফারহান আবার আবরামকে খুব হেল্প করে যে না তুমি নামিরার থেকে ওটা কেড়ে নিয়ে আসো, তাহলে তোমাকে আরেকটা দিব। তো যেমনে পারো তো এটার জন্য ওয়েট করে, এটা হচ্ছে ওর ঈদ। মানে এই যে দেখা যাচ্ছে কাজিনদের একটা মারামারি, একটা আবেগ, এটা কিন্তু আপনিও ছোটবেলায় তবে করেছেন। এর মাঝে আরেকটা বাচ্চাও যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমার ননদ। আচ্ছা। মানে আমি ঈদের দিন ওদেরকে একটু চকলেট দিতে পছন্দ করি, তো এটা ফারহানকে যদি বেশি দিয়ে ফেলি ওর মন খারাপ হয়, বাট ও কিন্তু ওর মা না তুমি ওকে 5টা বেশি দিয়েছো, আমাকে 5টা দিতে হবে, অর্ধেক। এখন কিন্তু আমি মন খারাপ করবো, আমার চকলেট কই? আচ্ছা হ্যাঁ, এটা সত্যি কথা, আমার বোন। দিদি অনেক কথা হলো, আড্ডা হলো, আরো কথা হবে, কিন্তু ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গুরু কর্পোরেট বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা পাওয়ার্ড বাই RICL টিমেক্স। আপনাদের সাথে আবারও দেখা হবে এবং অনেক অনেক আড্ডা হবে, কিন্তু ছোট্ট একটা বিরতিতে আছি, আমাদের সাথেই থাকুন। আর আমার স্বপ্ন নির্মাণে বিশ্বস্ততার সঙ্গী HRRM স্টিল। ছোট মনে বড় স্বপ্ন, সবাই যেন স্কুল পায় এমন স্বপ্নের স্থাপনা নির্মাণে HRRM স্টিল B500 DWR B420 DWR বিশ্বস্ততার সঙ্গী HRRM স্টিল। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি গুরু কর্পোরেট বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা পাওয়ার্ড বাই RICL টিমেক্স। আমাদের সাথে আজ রয়েছেন ঢালিউড কুইন উপবিশ্বাস, তার সাথে অনেক আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, আবারও চলে যাচ্ছে আড্ডাতে। সো বিরতির পর আবারও চলে আসলাম, আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে। সো এই পর্যায়ে জানতে চাই, ঈদের দিন একটা স্পেশাল দিনে দেখা যাচ্ছে স্পেশাল মানুষদের সাথে একত্রে থাকতে ভালো লাগে। সো শাকিব খান, আপনি এবং আমাদের ছোট বাবু, আমরা কি একসাথে তিনজনকে মানে সেলিব্রেট করা হয়েছে এবার? যেহেতু পরিবার আছে এখানে, তো আসলে ইন্ডিভিজুয়ালি তো বলার কোনো প্রসঙ্গই আসে না। আর এটা তো পরিবার, এটা তো আর আমাদের ট্রাভেল বা ট্যুরিজম না যে আমাকে প্রত্যেকটা বিষয়ই পুঙ্খানুপুঙ্খে শেয়ার করে মানুষের কাছে ট্রাস্টেবল হতে হবে যে ইয়েস মাই ফ্যামিলি, ইয়েস মাই হাজব্যান্ড ফ্যামিলি, এভরিথিং, সব কিছু। আমার স্বামী, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, এটা সকলেই জানে। সো এটা আমি বদারই করি না আমার তাদের কাছে সামনে আনতে হবে। আমার ভালো লাগার বিষয়গুলো আমি শেয়ার করি, অ্যান্ড যেটা খারাপ লাগে সেটাও আমি শেয়ার করি। বাট সামটাইম মাঝে মাঝে মনে হয় যে ফেসবুক সিচুয়েশন এমন জায়গায় দাঁড়ায় যে এটা ফ্যামিলি না, এটা একটা ট্যুরিস্ট প্লেস, যে আমাকে গিয়েই এখনই দেখাতে হবে যে আমি তো USA গেছি, তার জন্য আমাকে স্ট্যাচু অফ লিবার্টির সামনে ছবি তুলতে হবে। তা আমি প্যারিসে গেছি, আমাকে আইফেল টাওয়ারের সামনে গিয়ে এমন করে ভি চিহ্ন দিয়ে তুলতে হবে, স্মাই আমি আইফেল টাওয়ারে আছি, তার মানে বলেন আমি প্যারিসে গেছি। সো আমি অস্ট্রেলিয়াতে গেছি, ওইখানে একটা সাইনিং আছে অস্ট্রেলিয়া, ওখানে আমি আছি। সো ফ্যামিলি ইজ ফ্যামিলি, এটা অন্য ইমোশন কাজ করে, এটা মানে প্রেজেন্টেশনের জায়গাটা থাকে না। যেমন প্রেজেন্টেশন এইটা যে আমি একটা প্রোগ্রামে এসেছি, আমাকে অর্গানাইজ হতে হয়েছে, অ্যান্ড আমাকে কষ্ট হলে আমাকে ঠিকঠাক বসতে হবে, আমার হাসতে হবে। দ্যাটস কল মাই প্রফেশন, আর দিস ইজ নট প্রফেশন, ইজ পার্সোনাল। প্রমোশনাল কাজ নিয়ে দেখছি যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক ব্যস্ত, যেটা আসলে খুব ভালো লাগে আমাদের। যখন আপনি কোনো একটা ব্র্যান্ড প্রমোট করছেন, কোনো একটা বিষয় প্রমোট করছেন, তখন ওই ব্র্যান্ড বা বিষয়ের প্রতি একটা আস্থা বেড়ে যাচ্ছে। সো এই ঈদের সময়টুকুতে প্রমোশনের ব্যস্ততা কেমন ছিল? এর মাঝে তো একটা প্রমোশন করলাম, সকলেই দেখেছেন, আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই একজন সুখন ভাই এবং আমি ছিলাম স্ক্রিন। উনি আমার অনেক পছন্দের একজন মানুষ, মানে স্ক্রিনে যাকে আমার দেখলে মনে হয় যে অনেক লয়াল, এবং উনি কিন্তু ঠোঁটকাটা টাইপের কথা বলে এবং খুব স্ট্যান্ড বাই কথাগুলো বলে। সো আমার খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে তো আমার ঈদ প্রোগ্রামগুলো আছে, সাথে সাথে আমার ফটোশ্যুট আছে, আমার নিজস্ব প্রতিষ্ঠান এবি সিগনেচার বা এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স অ্যান্ড এবি ক্যাফে, এখানেও কিছু প্রমোশনাল শ্যুট আমার করা হয়েছে, তারপর ওপেনিং, মানে সব কিছু মিলিয়ে ব্যস্ত। আর ঈদের পর মনে হয় 2টো সিনেমা নিয়ে আমার কথা হয়েছে ফাইনাল, তো আমি একটু গল্পটা দেখছিলাম, কারণ এখন খুব ফোকাস দিচ্ছি গল্পে এবং সব কিছু মিলে। হ্যাঁ, মানে আমি বাচ্চা থেকে কামব্যাক করার পর বেশ কয়েকটা কাজ করেছি, বাট তার থেকে অনেক বেশি সিরিয়াস কাজ করতে চাচ্ছি। আর ঈদের পর আমার মালদ্বীপে একটা শো আছে, তারপর আমেরিকাতে একটা শো আছে। এই তো কয়েকদিন আগে দেখলাম যে আপনারা ঘুরতে গিয়েছিলেন তার জন্মদিনে, মেমোরিজ গুলো একটু জানতে চাই, কি কি হয়েছিল মজার সেখানে? আমি গিয়েছিলাম ঘুরতে, আসলে আমার ফ্যামিলি ম্যাক্সিমাম সবাই ওপার বাংলায় থাকে, তো যেহেতু জয় অনেকটা ডিস্টেন্স হচ্ছে তাদের থেকে, সো ওই কাজিনগুলো চাচ্ছিল ওর সাথে আসলে এঙ্গেজ করার, সেই জন্য আসলে ঘুরতে যাওয়া। ওইরকম কোনো প্ল্যানিং নাই, বাট আমার কাছে মনে হয়েছিল, আমরা কাশ্মীর গিয়েছিলাম, তো ওইখানটাতে মনে হয়েছিল যে আসলে আমি কখনো যাইনি। তো শাহরুখ খানের একটা প্রোগ্রাম দেখেছিলাম যেখানে শাহরুখ খানের বাবা বলেছিল যে আমি ছাড়া কখনো 3টা জায়গায় তুমি যাবা না, তার মাঝে একটা কাশ্মীরও ছিল।
তো আমার কাছে মনে হয়েছিল যে আমার লাইফে এত সুন্দর একটা জায়গা, আমার ইম্পর্টেন্স মানুষদের সাথে শেয়ার করব। আচ্ছা, আপনার একটু ছোটবেলায় চলে যায়। এখনকার ঈদ তো আমরা দেখছি যে গ্ল্যামারাস গর্জিয়াস ঈদ। ছোটবেলার ঈদ কেমন ছিল? দেখা যাচ্ছে একদম পিচ্চিকালে বাবা মার কাছ থেকে কোনো বায়না থাকতো কিনা যে সবাই বন্ধুরা সালামি পাচ্ছে, আমাকেও দিতে হবে, এমন কিছু? আসলে বায়না করতাম না, আগেই দিয়ে দিত। তবে আমি একটু মানি সেভিং করতাম। সেটা হচ্ছে সালামি পাওয়ার পর আমার বান্ধবীদের টেন্ডেন্সি থাকতো কখন গিয়ে আইসক্রিম খাবে, ফুচকা খাবে, ঝালমুড়ি মাখা খাবে, ছোলা খাবে, এবং অনেকেই আছে যে মানে একটু কিছু কেনাকাটা করবে। আমি আবার মানে মুদ্রার অপোজিট ছিলাম, আমি ওয়েট করতাম ওরা কখন খেতে যায়। তো খেতে গিয়ে লাইক হয়তো বা আমরা কোনো একটা সুপারমার্কেট স্টোরে ঢুকে গেছে, সালামি শেষ, সন্ধ্যার পর তো আর সালামি কেউ দিত না, জোর জবরদস্তি তখন হতো, বাট সকাল থেকে তো পেতাম না চাইতে। আর আমাদের তো খুব বেশি দিত না, 5 টাকা 10 টাকা 20 টাকা উঠবে, সে আমলে এটা অনেক ছিল। সেটা আবার গুনে মানে শেষ করতে পারতাম না, এতগুলো হইতো, তো মিনিমাম 300 400 500 হতো। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমার বান্ধবীরা মিলে যেতাম। তো গিয়ে ওই যে পাইপ আইসক্রিম গুলো হয় না, লম্বা ললের মতো, কালারিং, অরেঞ্জ কালার, খেলেই জিভ লাল হয়ে যেত, অরেঞ্জ খেলে জিভ অরেঞ্জ কালার, আবার লাল খেলে লাল, লাল হলে খেলে লাল নীল। আর একটা জিনিস খুব ভালো লাগতো, যে একটা কাচের একটা ইয়ে ছিল না, মানে কালারিং এরকম করলে আস্তে জড়ি জড়ি এরকম করলে আবার আস্তে করে পড়ে যেত, মানে ওটা একটা বায়না থাকতো। তো সব বান্ধবীরা মিলে সালামি পাওয়া হয়ে গেছে, এখন যথারীতি সবাই বাসায় ফেরারিয়ে, তো চল তার আগে কিছু খাই। কি খাবি রে? মেয়েরা মানে তো আইসক্রিমের উপরে তার পছন্দের জায়গাটা খুব নেই। আচ্ছা চল আইসক্রিম। তো আইসক্রিম কিনতে গিয়ে ওরা 3-4 জন মিলে কিন্তু এই তুই কিনিবি না? আমি হ্যাঁ। তো আমি দেখতেই থাকতাম কখন টাকাটা দেওয়া শেষ করবে, আমি তো দিব না। কেন আমি কেন দিব, আমি অন্য কিছু করবো। তোরা খাওয়াবি খাওয়া, ঈদের দিন তোরা কেন অপু আর কিছু কিনবি? না আমি কিছু কিনবো না, চল চল চল, মা রাগ করবে, বেলা পড়ে গেছে। তো বলছে তুই নিলে? আমি টাকা দিয়ে দিছিস? হ্যাঁ। আমি আচ্ছা আরেকদিন খাওয়াবো, চল। বেঁচে যেতেন। আমার বান্ধবী এখন এই প্রোগ্রামটা দেখলে, যেহেতু ফেসবুকের যুগ, ও আচ্ছা তোর মনে এই শয়তানি ছিল, এই যদি খাওয়াবি না। তার মানে একটা গোপন কথা ফাঁস হয়ে গেল। দিদি, সময় হয়েছে আর একটা ছোট্ট বিরতির পর আরো আড্ডা হবে। সো একটু বিরতিটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গুরু কর্পোরেট বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL TMX। আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধুপূর্ণ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর গুরু কর্পোরেট বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL TMX। আমাদের সাথে আজ রয়েছেন আমার খুব পছন্দের একজন মানুষ, অপু বিশ্বাস। দিদির সাথে আবারও চলে যাচ্ছি আড্ডায়, আবারও ওয়েলকাম করছি আরো একবার। আপনার মাকে আসলে আপনি তো অনেক ভালোবাসেন, এখনো বাসেন। এই ভালোবাসা কোনোদিনও ফুরাবে না, কারণ মা মেয়ে বা মা সন্তানের ভালোবাসাটা এরকম। মায়ের সাথে ঈদের দিনে স্পেশাল কি করা হতো? স্পেশালি যেটা হতো, আমার মা খুব ট্রাই করতেন। আমার মা আসলে বিরিয়ানিটা খুব প্রপার রান্না করতে পারতেন না, যেটা আমার শাশুড়ি মা অনেক ভালো পারে। তো আমার মা যেটা করতেন সেটি হচ্ছে যে একদিন মনে আছে, তো আমার বাবা আবার তার বেশ কিছু বন্ধুকে দাওয়াত ঠাওয়াত দিয়েছে মানে ঈদের সময়। আমার মানে হিন্দু সারাউন্ডিংকেই দাওয়াত দিয়েছে ঈদের দিনে। তো ওনারা আসবে, তো যথারীতি মানে পোলাওটা তো মাছ থাকে। আমার মা পোলাওয়ের পানি কিছুই ভাবতে পারিনি, প্রায় 4 কেজির মতো পোলাও রান্না, পুরা ঘেটে গলে গলে গেছে, এরকম তোগলা তোগলা করে উঠতেছে। ওই দিন দেখেছি মা আর বাবার মধ্যে ঝগড়া, মানে পোলাও স্যুপ না ভর্তা, পোলাও ভর্তা, একদম পুরো একদম খামচি দিয়ে খাওয়া যাবে এরকম আর কি। হ্যাঁ, তো বাবা বলে কি এটা একটা কাজ হলো, একটু পর লোক চলে আসবে। মা বলে পারবো না, আমি যতটুকু সেদ্ধ করছি একটু খাইলে হবে। পরে বাবা বলে দোকানও তো খোলা নাই, মা বলে কি ভাত রান্না করে দাও। এটা কোনো কথা? অন্যান্য জিনিস দিয়ে মানে আমার বাবা বাবার কি সুইট সুইট ঝগড়া, মানে বাবা বলছে এটা কি হবে, মা বলে আমি পারবো না। মানে মার কোনো ইয়েই নাই, তারা নাই, রাগ নাই, ক্ষোভ নাই, জিদ নাই, টেনশন নাই। পরে বাধ্য হয়ে দেখলাম যে মানে এইটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং। আমার বাবা মাকে দেখেছি। পরে বাবা বাধ্য হয়ে বাসমতি চালের ভাত রান্না করেছে। তার মাঝে বাবা একটা ট্রিক্স দিয়েছিল, তেজপাতা দিয়েছিল ভাতের মাঝখানে, আর নামানোর আগে একটু ঘি দিয়েছিল। তো যখন গরম ভাতটা বের হচ্ছিল, স্মেলটা এত দারুণ এসেছিল এবং তারাও খুব খুশি। তারপর ওনারা যাওয়ার পর আমরা তো ভেবে নিয়েছি ভাই বোনেরা যে যাকার সব ঠিকঠাক হয়েছে। না, যাওয়ার পর মার আর বাবার ঝগড়া লেগে গেছে। মার প্রসঙ্গ, আমি পোলাও নষ্ট করছি সেটাই তুমি খেতে দিতাম।
তুমি আবার নিজে কষ্ট করলে কোনো কাহিনীটা কি? আন্দাজে ঝগড়া কোনো কারণ ছাড়া। তবে নতুন একটা রেসিপি কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, যেই যে এর মাঝে তুমি কিন্তু নতুন নতুন খুঁজছো। মানে যারা আমার মতো রান্না পারে না তারা এখন এই রেসিপি ফলো করে মানে স্পেশাল পোলাও রান্না করে। এটার জন্য থ্যাঙ্কস আমার বাবাকে এবং আপনাকে আমাদেরকে জানানোর জন্য। আসলে বাবা তুমি যেখানেই আছো খুব মিস করি। আমার বাবার আর মার যে মিষ্টি ঝগড়াটা হতো একটা সময় খুব খারাপ লাগতো, কেন এত ঝগড়া করে অকারণে। যেমন মা পরে যাওয়ার পর লেগে গেছে, যেটা নিয়ে খুব হাসাহাসি করেছিলাম আমরা ভাই বোনেরা। তো ওই বিষয়গুলো তখন খারাপ লাগতো, বাট আজকে যেটা মনে হয় কি যদি মা বাবা সত্যি আবারও ঝগড়া করতো, প্রাণ ভরে তাদের ঝগড়াটা দেখতো। আচ্ছা, আমি জানি যে আপনি অনেক গিফটস কিনতে পছন্দ করেন, মানুষকে দিতে পছন্দ করেন, এবং মানে নিজের সন্তানের জন্য যখন কিনেন সন্তানের বন্ধুদেরও দেওয়া পছন্দ করেন। সো এই ঈদে কি কি কিনলেন, কি কি দিলেন? ওর তো সবসময় আমার পক্ষ থেকে যে কোনো একটা রেগুলার একটা গিফট থাকে। আমাকে বাসায় ঢুকলে মানে হাত ফলো করে, পুরো ব্যাগ খোঁজাখুঁজি করে। আর সেই জায়গা থেকে ঈদে ওর জন্য আমি দিয়েছি বেশ কিছু বুকস কিনে দিয়েছি ওকে আমি। হ্যাঁ, আর ও ড্রেস কেনার সুযোগটাই পায় না এই কারণে, কারণ ওর ফুপু, ওর বাবা এবং আমার অনেক জায়গায় আমার যেহেতু প্রমোশন করা হয় সেইখান থেকে আমার না হলেও জয়ের গিফটটা পাঠায় স্পেশালি। তো ওইখান থেকে পাওয়ার কারণে আমি আর খুব বেশি একটা ওকে দেইনি, যাতে ও ফিল করতে পারে যে সবাই দিয়েছে বাট মম আমাকে একটা ড্রেস বাকি আছে। মম যে গিফটটা দিয়েছে তার মানে মমের গিফটটা, আমি যতটুকু বুঝি আমার গিফট ওর কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং ওর বাবার গিফট ওইটা খুব কাউন্ট করে। তো আমি চাই এখন যেহেতু খুব বড় হয়ে যাচ্ছে তো ওকে অনেকটা একটু রুটিন মাফিক আনতে হবে। এখন আর ওই এলোমেলো লাভিং করা বা এলোমেলোভাবে বাচ্চাকে প্রায়োরিটি দেওয়া আমার মনে হয় না এটা উচিত হবে। আচ্ছা, এবার তো ঈদের আবার প্রসঙ্গে চলে আসি। ঈদে তো অনেক সিনেমা মুক্তি পেয়েছে এবং শাকিব খানের সিনেমাও আছে, যেটার জন্য আমরা সবাই আসলে বসে থাকি। সো আজকে সারাদিনে কি হলে গিয়ে সিনেমা দেখার সুযোগটুকু হয়েছে? আসলে ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন একটু ব্যস্ততা থাকা হয়, তবে আমি ঈদের সিনেমাগুলো দেখব। আমি এটা বলেছি অনেক জায়গায় আমি বলেছি এবং আমি এটা আজকেও বলতে চাই আবারও যে আমি ঈদের সিনেমাগুলো দেখব। তবে ডেফিনেটলি যেহেতু আমার সন্তানের বাবা রাজকুমারের সিনেমা আসছে, তো এটা তো ডেফিনেটলি দেখব। এবং রাজকুমার নিয়ে আমাদের সবার অনেক প্রত্যাশা আশা আছে। হ্যাঁ, রাজকুমারের একটা বড় শুভকামনা জানাতে চাই। রাজকুমার একজন চিত্রনায়িকা আছেন যিনি ভিনদেশী একজন চিত্রনায়িকা, ফার্স্ট টাইম বাংলাদেশে এত ভালো একটা কাজ করেছে। সো আমরা যারা অভিনেত্রী বা আমার চিত্রনায়িকা আছি, একদিক থেকে সে আমার সন্তানের বাবা, আরেকদিক থেকে সে আমার কো আর্টিস্টও বটে। তো আমার কো আর্টিস্টের যেহেতু সে সহশিল্পী, সেই জায়গা থেকে আমাদেরও সহশিল্পী, তো ওই জায়গা থেকে তাকে ওয়েলকাম করি। বাংলা ইন্ডাস্ট্রিতে এত ভালো কাজ করেছে, ইনশাল্লাহ তার ইচ্ছা শক্তি নিয়ে যেখানে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেছে সেটা যেন অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করে। থ্যাংক ইউ সো মাচ দিদি যে আজকে আপনি এসেছেন শত ব্যস্ততার মধ্য দিয়ে, এবং আমার সাথে আবারও একটা গল্প হয়ে গেল। শেষ মুহূর্তে অডিয়েন্স যারা রয়েছে তারা অপেক্ষা করছে আপনার কাছে কিছু শোনার জন্য। ঈদ মোবারক দর্শক, আপনাদের ঈদটা আরও ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক, সুইট কাটুক, কিছু মেমোরিজ আপনাদের থেকে যাক আগামী ঈদের জন্য, এটাই আমার প্রত্যাশা থাকবে। আর আমি সিনেমা হলেই থাকছি না, বাট আমি থাকছি টিভির পর্দায়। অবশ্যই যে কোনো চ্যানেল ঘুরলেই আমাকে দেখতে পারবেন, সেই সিনেমাগুলো উপভোগ করবেন। আর আমি অনেক টিভি অনুষ্ঠানেও থাকছি আপনাদের সাথে আড্ডা দিতে। আর আবারও বলবো ঈদ মোবারক, আর আমার ছেলের জন্য অনেক দোয়া রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ দিদি যে আজ এসেছেন, সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন। আবার নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা দেখছেন গুরু কার্পোরেট বেভারেজ প্রেজেন্টস ঈদ আনন্দ আড্ডা, পাওয়ার্ড বাই RICL TMX। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন অতিথিকে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। গুরু এবার হোক শুরু, একটি দেশবন্ধু পণ্য।